সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন ডিসকাশনে। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত এই অনুষ্ঠানে আমরা ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতি নিয়ে আলাপ করি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, খেলাপি ঋণের বিস্ফোরণ, আমানতকারীদের অনাস্থা, ব্যাংকিং খাত এই দুই কারণে হাবুডুবু খাচ্ছে। অনেক আমানতকারী তার সঞ্চয় ব্যাংক থেকে তুলতে পারছেন না। বলা হয় বিগত দিনে ব্যাংকিং খাতের এই পচনে সহযোগী ছিল খোদ কেন্দ্রীয় ব্যাংক। এখন কেন্দ্রীয় ব্যাংক বলছে দুর্বল ইসলামী ব্যাংকগুলো মার্জার করবে, এক দুইটি শক্তিশালী ব্যাংকে রূপান্তর করতে। তবে বলপূর্বক এই মার্জার টিকবে কিনা, এসব বিষয় নিয়েই আজ আমরা আলাপ করব। আমার অতিথি মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান। আব্দুল মান্নান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমার অনুষ্ঠানে, কৃতজ্ঞতা সময় দেওয়ার জন্য। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনাদের টেলিভিশনে নাগরিক টিভিতে আসতে পেরে, আমি আজকে যখন কথা বলছি আপনাদের সাথে, তখন আমি আমার বন্ধু জনাব আনিসুল হক, যিনি এই টেলিভিশন প্রতিষ্ঠার ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আমি তাকে স্মরণ করছি, তার মাগফিরাত কামনা করছি। তার সাথে আমার অনেক স্মৃতি আছে, আজকে সেই বিষয়ে আলোচনা নয়, কিন্তু এখানে এসে ফিল করছি যে আনিস ভাই আমাদের মাঝে নেই, সেই প্রাণবন্ত মানুষটি। একটু আলোচনাটা একটু এভাবে করি। আব্দুল মান্নান আসলে ব্যাংকিং খাতে খুবই আলোচিত একটি নাম, আপনি জানু ব্যাংকার হিসেবেই পরিচিত। কিন্তু আমরা দেখেছি 2017 সালে আপনাকে এই ব্যাংকিং খাত থেকে যেভাবে বিতাড়িত করা হয় সেটি দুঃখজনক বলে অনেকেই। একটু বলবেন যে ওই সময়টা ইসলামী ব্যাংক থেকে যখন আপনাকে বিতাড়িত করা হয়, সেই সময়টা আসলে কি ঘটেছিল আপনার সঙ্গে? প্রথম কথা হলো, আপনি আমাকে জানু ব্যাংকার বলেছেন, এই পদবিটা আমি আসলে বিনয়ের সাথে আমি নিতে চাই না। অনেক ঝানু ব্যাংকার বাংলাদেশে আছে, আমাকে যদি আপনি পরিচিত করেন যে আমি গণমানুষের ব্যাংকার, আমার ব্যাংকিংটা আপাদমস্তক একেবারে সর্বসাধারণ খেটে খাওয়া মানুষের জন্য ছিল, এখনো আছে। এখন সুযোগ কম, কিন্তু এক সময় আমি এই খেটে খাওয়া মানুষদের জন্য, যারা ব্যাংকিং থেকে দূরে আছেন, ইনক্লুসিভ নন যারা, তাদেরকে আমরা একটা ইনক্লুসিভ ব্যাংকিং চালু করার ব্যাপারে আমি আমার ব্যাংকিংয়ের পুরোটা সময় দিতে পেরেছি। সেটা ছিল আমার বেস্ট পার্ট অফ মাই ব্যাংকিং ক্যারিয়ার। তো এই হিসাবে আমি পরিচিত হতে চাই। জানু ব্যাংকার অনেক আছেন, কিন্তু আমি একেবারে মাটির মানুষের ব্যাংকার হিসেবে নিজেকে পরিচিত করতে চাই। আরেকবার একটু মনে করিয়ে দিই, যেটা আমি জানতে চাচ্ছিলাম এর সঙ্গে, যে 2017 সালে যখন আপনাকে আসলে অনেকটা জোরপূর্বক, বলপূর্বক বিতাড়িত করা হয়, সেই সময় কি আসলে ওই সময় ঘটনাটা কি ছিল? একটা তো হলো যে ঘটনার দুইটা দিক। যেই ব্যাংক থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে, ওই সময়ে এই ব্যাংকটি ছিল বাংলাদেশের শ্রেষ্ঠ ব্যাংক। এটার গ্রোথ এবং এটার কন্ট্রিবিউশন, বিশেষ করে আমি যে কথা শুরুতে বলছিলাম, সমাজের সর্বস্তরের মানুষের আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন, শুধুমাত্র আর্থিক অবস্থার উন্নয়ন নয়, সামাজিক অবস্থার উন্নয়ন এবং টোটাল ডেভেলপমেন্টের ব্যাপারে এই ব্যাংকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। যখন এই ব্যাংকটা ছিল বাংলাদেশের একমাত্র ব্যাংক যেটা বিশ্বের টপ 1000 ব্যাংকের মধ্যে পরিগণিত ছিল। যে সময়ে এই ব্যাংকটাকে দি ব্যাংকার ম্যাগাজিন থেকে মাত্র আমি যেদিন বিতাড়িত হয়েছি তার মাত্র 2 সপ্তাহ আগে আমি ইংল্যান্ড থেকে অ্যাওয়ার্ড নিয়ে এসেছি। অস্কার তুল্য একটা অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়েছে এই ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সিইও হিসেবে। তো কাজেই আমাদের ব্যাংক থেকে যখন আমি সরে আসি, তখন এই ব্যাংকের অবস্থা খারাপ ছিল না, আমার অবস্থাও খারাপ ছিল না। আমি যখন বিতাড়িত হলাম তার কয়েক মাস আগে আমি আমার 2013-14 3 বছর আমার যে কার্যক্রম, সেটা ছিল এশিয়া প্যাসিফিক এবং গালফের 11,500 সিইওর মধ্যে আমাকে বেস্ট সিইও হিসেবে তারা অ্যাওয়ার্ড দিয়েছে, আপনার এশিয়ান ব্যাংকার সিইও লিডারশিপ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এই ধরনের একটা অবস্থায় যে সময় আমাদের ব্যাংক বাংলাদেশের রেমিটেন্স আহরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমাকে রেমিটেন্স অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ হিসেবে অ্যাওয়ার্ডেড করা হয়েছে। যে সময় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশের রুরাল ডেভেলপমেন্ট স্কিমটা গ্লোবালি এটাকে একটা রেফারেন্স ইনস্টিটিউশন হিসেবে আইডিবি কর্তৃক স্বীকৃত হয়েছে। দুনিয়ার বিভিন্ন দেশে এটাকে রেপ্লিকেট করা হচ্ছে আমাদের আরডিএস প্রোগ্রামটা, এবং ইউএনডিপি তার উপরে বিরাট প্রতিবেদন করেছে এটাকে মডেল হিসেবে তুলে ধরে। এই ধরনের একটা অবস্থায় যখন নাকি বাংলাদেশের রেডিমেড গার্মেন্টস এবং বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ইসলামী ব্যাংকের একটা পরিধানযোগ্য ভূমিকা ছিল, লিডিং ভূমিকা ছিল, সেই সময় কিন্তু ইসলামী ব্যাংক থেকে আমি এই কার্যক্রমের সাথে আমি যুক্ত ছিলাম। 3 টার্ম আমি এমডি ছিলাম। এই অবস্থা থেকে আমাকে কিন্তু বের করা হয়েছে। বের করার পরিস্থিতি একটাই ছিল, সেটা হলো আমরা যেভাবে সুশাসন কায়েম করেছিলাম সেই সুশাসন তাদের পছন্দ হচ্ছিল না। এই পরিবর্তনের প্রক্রিয়াটা শুরু হয়েছে আরও আগে থেকে। এই ব্যাংকটার সাকসেস মনে হয় যেন এটার একটা কাল হয়ে দাঁড়িয়েছে। কিছু লোকের ঈর্ষার কারণ হয়েছে, অথবা বেশ কিছু লোক এই ব্যাংকটা দখল করতে চেয়েছেন। 1-2 জন নন, সরকারের
মদতপুষ্ট হয়ে সরকারের ছায়ায় থেকে, সরকারের আমব্রেলায় থেকে কিছু লোক, একাধিক গ্রুপ অফ পিপল এই ব্যাংকটা দখল করতে চেয়েছেন এবং এটাকে বিভিন্ন দিক থেকে তখন আঘাত করা হয়েছে। এই পরিস্থিতি শুরু হয়েছে আরও আগে এবং 2017 সালের জানুয়ারি মাসে এটা একটা পরিণতির দিকে গেছে। মাত্র এক সপ্তাহ আগে আমরা টুঙ্গিপাড়াতে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চ ওপেন করি। সেখানকার একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। আমার কাছে খুব উপর দিক থেকে 10 জন লোককে ইসলামী ব্যাংকে রিক্রুট করার জন্য, রিক্রুট না মানে তাদেরকে জাস্ট নিয়োগ দিতে হবে, এই জন্য আমার কাছে সবুজ কালিতে একটা দস্তখতের একটি কাগজ এসছে। এই 10 জনের তালিকা দিয়ে বলা হয় যাদেরকে রিক্রুট করেন। আমি সিম্পলি এই কাগজটা নিয়ে বোর্ড মেম্বারদেরকে বললাম যে আমি এটা করব না। এই ব্যাংকে কোনোদিন একজন লোককে নিয়ম নীতি লঙ্ঘন করে রিক্রুট করা হয়নি এবং এটা হচ্ছে ইসলামী ব্যাংক সবচেয়ে বড় স্ট্রেংথ। এখন আমাকে যখন এইভাবে রিক্রুট করতে বলা হচ্ছে, এই প্যান্ডোরার বাক্স খুলতে হলে আপনারা বোর্ড মেম্বাররা খুলেন, আমি না। তার এক সপ্তাহ পরে কিন্তু এটা একটা ঘটনা যে আমাকে তারপরে আপনার বাধ্য করা হয়েছে রিজাইন করার জন্য। তাও কোথায়? আমাকে যদি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর বলতেন যে আপনি রিজাইন করেন, এটা স্বাভাবিক হতে পারে। তারা আমার নিয়োগ অনুমোদন করেছেন, আমার বোর্ড বলতে পারতো, তারা বাংলাদেশ ব্যাংকে লিখতে পারতো, বাংলাদেশ আমাকে বাতিল করতে পারতো এমডি হিসেবে। সেটা হয়নি। আমাকে নিয়ে একটি অত্যন্ত সেন্সিটিভ একটি অর্গানাইজেশন, বাংলাদেশের যারা বাংলাদেশের নিয়ম আচার ঠিকমতো পালিত হচ্ছে কিনা সেটা দেখার জন্য একটা সর্বোচ্চ গোয়েন্দা সংস্থার হেডকোয়ার্টার্সে নিয়ে আমাকে সেখানে বাধ্য করা হয়েছে রিজাইন করার জন্য। আমি বলেছি এটা তো আপনার অফিস, তো আমার রিজাইন করার কথা না। আর যেই কাগজে আমাকে সই করানো হয়েছে এই কাগজটাও ইসলামী ব্যাংকের প্যাড ছিল না, এটা তারা তৈরি করে নিয়েছেন, তৈরি করে আমার সামনে হাজির করেছেন 2-3টা কাগজ যে এখানে দস্তখত করেন। মানে ওই সময় ওই গোয়েন্দা সংস্থার ওই কার্যালয়ে আপনার সঙ্গে ব্যাংকের আর কে কে ছিলেন? বোর্ডের কেউ ছিলেন? আমাকে একাই নেওয়া হয়েছে সেখানে। বোর্ডের অন্যদেরকে, যেমন আমাদের চেয়ারম্যান ছিলেন মুস্তফা আনোয়ার সাহেব, ওনাকে রিজাইন করতে হয়েছে, কিন্তু তাকে কোথায় রিজাইন করানো হয়েছে সেটা আমি জানিনি। আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন তখন আজিজুল হক সাহেব, তিনি ইসলামী ব্যাংকের ওয়ান অফ দি ফাউন্ডার্স, মানে ইসলামী ব্যাংকের প্রথম সিইও। হ্যাঁ, তাকে রিজাইন করানো হয়েছে, কিন্তু তাকেও আমি জানি না যে সেই গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়েছিল কিনা। আপনি একটু বলছিলেন যে আপনি কেন্দ্রীয় ব্যাংকে ব্যবস্থা নিতে পারতো যদি আপনার অপসারণ দরকার পড়তো বা অন্য সরকারি প্রক্রিয়া ছিল, তাহলে ওই সময়ে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা কি ছিল? আসলে কেন্দ্রীয় ব্যাংক কি এটি আটকাতে চেয়েছে নাকি এই দুষ্ট কার্যক্রমের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংক সহযোগী ছিল? তো আমি যতটুকু শুনেছি যে তারা ফেসিলিটেট করেছেন। কেন্দ্রীয় ব্যাংকের তখন যিনি প্রধান ছিলেন, গভর্নর ছিলেন, তিনি রাত 11টা পর্যন্ত অফিস করেছেন যে এটার সাথে তো আরও অনেক কিছু আছে। বোর্ড মিটিং হলো, চেয়ারম্যান বাদ গেলেন, চেয়ারম্যানের জায়গায় আরেকজন চেয়ারম্যান হলেন, আমাকে এমডি হিসেবে বাদ দিয়ে আরেকজনকে এমডি করা হলো। এই সমুদয় কার্যক্রম দিনে দিনে ঠিক করার জন্য, অর্থাৎ ওই অন্যায়টাকে সমর্থন করে অন্যায়টাকে দুরস্ত করার জন্য এটা সেন্ট্রাল ব্যাংকের প্রত্যক্ষ ভূমিকা ছিল। কেন্দ্রীয় ব্যাংককে আমরা বড় একটা লম্বা সময় দেখছি যে আসলে কেন্দ্রীয় ব্যাংক তো ব্যাংকিং খাত রেগুলেট করবে, তার কাজ তো ব্যাংকিং খাত রেগুলেশন করা, কিন্তু সেটির বাইরে এসে যে ধরনের কর্মকাণ্ড বলেন অথবা ব্যাংকিং খাতে মনে হচ্ছে তারা একটা শাসন খবরদারির একটা প্রক্রিয়ায় হাঁটছে। আপনার তো লম্বা সময়ে ব্যাংকিং খাতে আপনি কন্ট্রিবিউট করছেন, একটু বলবেন যে আমি যেটি বললাম বা অনেকেই যেটি বলে যে ব্যাংকিং খাতে আসলে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকাটা প্রশ্নের মুখে পড়ছে এই খবরদারি এবং শাসনের কারণে। আমি কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আপনি প্রশ্ন করলে আমাকে দুই দিক থেকে বলতে হবে। কেন্দ্রীয় ব্যাংক যেভাবে আছে দুনিয়ার ভালো দেশগুলোতে কেন্দ্রীয় ব্যাংক এইভাবে নাই। কেন্দ্রীয় ব্যাংক একটা ইন্ডিপেন্ডেন্ট সত্তা, এটার অনেকটা একটা স্ট্যাটিউটরি পজিশন সেখানকার চিফের। কিন্তু আমাদের দেশে এটাকে অনেক সময় মনে হয় যে এটা অর্থ মন্ত্রণালয়ের একটা এক্সটেন্ডেড উইং। আচ্ছা, অর্থ মন্ত্রণালয় থেকে যা বলা হয়, ব্যাংকিং ডিভিশন থেকে যা বলা হয়, কিংবা অর্থমন্ত্রী মহোদয় যেভাবে বলেন সেভাবে ব্যাংকিংয়ের নিয়ম আচার পরিচালিত হয়। অথচ দুনিয়ার যে কোনো দেশে, ভালো দেশে আমি বলছি যে যেখানে সুশাসন আছে, ওই সমস্ত জায়গাতে কেন্দ্রীয় ব্যাংক একদম সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট। সেখানকার প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী সেখানে হস্তক্ষেপ করতে পারেন না। এই অবস্থাটা কিন্তু আমাদের এখানে সেন্ট্রাল ব্যাংকে নাই, এর আগে থেকে নাই। তো কাজেই কেন্দ্রীয় ব্যাংকের অপারগতার বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। আমাদের দেশ যখন কয়টা ব্যাংক থাকা উচিত এই ধরনের একটা কান্ট্রি, আমাদের সাইজ অফ আপনার জিওগ্রাফিক্যাল লোকেশন এবং জিওগ্রাফিক্যাল সাইজ, পপুলেশনের সাইজ, ব্যাংকিং পাবলিকের অবস্থা সব মিলিয়ে কয়টা কী ধরনের ব্যাংক থাকা দরকার, দ্যাট শুড বি ডিসাইডেড বাই দি সেন্ট্রাল ব্যাংক, নট বাই দি ফিনান্স মিনিস্টার। কিন্তু আমাদের এখানকার একজন অর্থমন্ত্রী বলেন রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়া হচ্ছে, ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছে রাজনৈতিক বিবেচনায়। আমার জানা মতে শুধুমাত্র সাইফুর রহমান সাহেব তিনি রাজনৈতিক বিবেচনায় ব্যাংক দেওয়ার বিষয়টাকে ফ্যাসিলিটেট করেননি।
কিন্তু বাকি অনেকের ব্যাপারেই দেখেছি যে অর্থমন্ত্রী যা বলেছেন তার বাইরে গিয়ে হয়নি, এবং অর্থমন্ত্রী নিজেও এই রাজনৈতিক বিবেচনার বাইরে যেতে পারেননি। আপনি কেন্দ্রীয় ব্যাংকের যে শাসন ব্যবস্থা তদারকি এটা সামগ্রিকভাবে দেখতে হবে। দেখছি, ওকে ফাইন। বাংলাদেশে যদি কেন্দ্রীয় ব্যাংকের এই তদারকি যদি ঠিক না থাকে, বাংলাদেশে যে ব্যাংকিং খাতের যে প্রসার হয়েছে সেটি কি সঠিক প্রকারে হয়েছে? তাহলে আমি একবার মন্তব্য করেছিলাম খুব গুরুত্বপূর্ণ জায়গায় যে সরিষায় ভূত। আমাদের বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে আমি বলবো যে সরিষায় ভূত আছে, অর্থাৎ এটা ইন্ডিপেন্ডেন্ট না। সেন্ট্রাল ব্যাংক ইন্ডিপেন্ডেন্টলি পারফর্ম করার ব্যাপার আমি গত 7-8 মাস যাবৎ অবশ্য আমি দেখছি যে সেন্ট্রাল ব্যাংক অনেকটা আপনার মন্ত্রণালয় মানে সচিবালয় মন্ত্রণালয় থেকে কিছুটা ইন্ডিপেন্ডেন্স নিয়ে তারা এই সেন্ট্রাল ব্যাংকের অপারেশনটা যতটুকু পারছেন করছেন। কিন্তু তারপরে দেখেন দ্বৈত শাসন। সরকারি ব্যাংকগুলোতে শাসন চলছে মন্ত্রণালয়ের, আর প্রাইভেট ব্যাংকগুলোতে শাসন চলছে সেন্ট্রাল ব্যাংকের। তো হতে পারে না। দুটা সামগ্রিক ব্যাংকিংটাই একটা জায়গা থেকে হতে হবে, নিয়ন্ত্রিত হতে হবে। নিয়ন্ত্রণমূলক যে কাজ, অর্থাৎ ফ্যাসিলিটেট করা, এগুলোকে গ্রোথকে ধরে রাখা, সুশাসন নিশ্চিত করা, সেটা আপনি চাইলেও হচ্ছে না। সরকারি ব্যাংকগুলোতে কে ডাইরেক্টর হবে, এটা কোত্থেকে আসে? সরকারি ব্যাংকের ডাইরেক্টরদেরকে নিয়োগ দেয় মন্ত্রণালয় থেকে। সেখানে বাংলাদেশ ব্যাংকের কি করার আছে? এই ধরনের বেশ কিছু বিষয় আছে যেগুলো সেন্ট্রাল ব্যাংকে আমাদের একটা তো হলো যে আমাদের দেশে সামগ্রিকভাবে যখন সুশাসনের ঘাটতি দেখা দেয়, আর যখন সেন্ট্রাল ব্যাংক কোনো না কোনোভাবে নিয়ন্ত্রিত হয় অর্থ মন্ত্রণালয়ের দ্বারা, তখন বাংলাদেশ ব্যাংকের অবস্থাটা দুর্বল হবে, এটা জানা কথা। এবং এই দুর্বলতার আমরা একটা প্রলম্বিত রূপ কিন্তু আমরা দেখেছি বিগত বছরগুলিতে। আমরা আশা করছিলাম যে অন্তর্বর্তী সরকার এসে হয়তো বা এফআইডি কে নিষ্ক্রিয় করবে বা এটি বিলুপ্তি করবে, সেটি করছে না। করছে না ঠিক না, আমার মনে হয় যে এটার প্রক্রিয়া চলছে। আমরা আলাপ করব এবং আমরা জোরের সাথে বলছি যে এটা হওয়া উচিত। আমি বলছিলাম শুরুতে যে আপনাকে বিতাড়িত করা হয়, আপনি আবার ফিরে এসেছেন ব্যাংকিং খাতে, এবং সেই ব্যাংকে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে ব্যাংকে চেয়ারম্যান ছিলেন সাইফুল আলম মাসুদ, যিনি ব্যাংকিং খাতে খুবই বিতর্কিত নাম, সমালোচিত ব্যক্তি। তো কি বলবেন এ নিয়ে? আসলে এই ব্যাপারে আমার তো কোনো হাত নেই। বিতাড়িত হয়েছিলাম, সেখানেও আমার হাত ছিল না, এবং আমি জানতাম না যে এই ধরনের একটা ঘটনা আমার ক্ষেত্রে ঘটতে পারে। কারণ আমি এমন কিছু করি না যে জন্য আমি ব্যাংকিং সেক্টর থেকে এইভাবে আমি সরে যাব, এই ধরনের কোনো কাজ আমি ব্যাংকে করিনি। আর আমি যখন দেশে আসলাম আগস্ট মাসে, আমাকে দেশের বাইরে চলে যেতে হয়েছিল। শুধুমাত্র আমাকে ব্যাংক থেকে বের করা হয়নি, আমি যাতে দেশ ছেড়ে চলে যাই সেজন্য আমাকে রীতিমতো যা করা দরকার, যেভাবে থ্রেট করা দরকার সেভাবে করা হয়েছে। তো আমি এদের সাথে যুদ্ধ করার মতো অবস্থায় আমি ছিলাম না। আমি বাইরে চলে গেছি এবং প্রায় 7 বছর আমি দেশের বাইরে ছিলাম। দেশের যখন যেটাকে দ্বিতীয় স্বাধীনতা বলছেন আপনারা, তরুণদের রক্তের মাধ্যমে যে পরিবর্তনটা এসছে, এরপরে আমি বাংলাদেশে দেখতেই আসলাম। আসার পরে কিন্তু 2-3 দিন পরেই একটা প্রজ্ঞাপন জারি করে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনারা সেন্ট্রাল ব্যাংক আমাকে যেখানে দেওয়া প্রয়োজন মনে করেছেন বা যুক্তিযুক্ত মনে করেছেন, যে ব্যাপারে আমার উপর আস্থা রেখেছেন, আমি সেখানে চেয়ারম্যান হয়েছি। চেয়ারম্যান হওয়াটা পরে আমার কাছে বিষয়টা একটু অবাক মনে হয়েছে। যারা আমাকে সরিয়েছেন, বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে আমাকে বের করে দিয়েছেন, তারা যে চেয়ার তাদের নিজেদের জন্য নির্ধারণ করেছিলেন। সব ব্যাংকের মালিক তো এসালম না, মানে সব ব্যাংকের চেয়ারম্যান এসালম না। এসালম একটা ব্যাংকের চেয়ারম্যান, সেটার নাম হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ঘটনাক্রমে আমি জানি না কিভাবে এটা হলো, কাকতালীয় বলুন আর অন্য যে বা আল্লাহর ইশারা বলুন, আল্লাহ ইচ্ছা করেছেন যে আমার ব্যাপারে ওইটার ব্যাপারে ফয়সালা হবে, এটা হইতে পারে। আমাকে এখন এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হতে হয়েছে, যে ব্যাংকের চেয়ারম্যান ছিলেন সাইফুল আলম মাসুদ। এই ব্যাপারে আমার কোনো হাত নাই। কিন্তু আমরা জানি না যে এই যে সাইফুল আলম মাসুদ, তিনি ব্যাংকিং খাতে আসলে কতটা রক্তক্ষরণ তৈরি করেছেন, সেই হিসাব পেতে হয়তো আমাদের আরও কিছুটা সময় লাগবে। জি, কিন্তু আপনি যেহেতু একটা পার্টিকুলার ব্যাংকের দায়িত্ব নিয়েছেন, একটু আপনার কাছে জানতে চাই, বলা হয় যে তিনি আসলে ব্যাংকিং খাতে কি বিপুল অর্থ লোপাট করেছে ঋণের নামে। আপনার এই ব্যাংক থেকে কি তথ্য পাচ্ছেন যে এই ব্যাংক থেকে এই গোষ্ঠী আসলে কি পরিমাণ অর্থ বের করে নিয়েছে? এই গোষ্ঠী সম্পর্কে আমার ধারণা, তো আমি তাদেরকে তো আগে চিনতাম আমার গ্রাহক হিসেবে। আচ্ছা, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমি যখন এমডি ছিলাম, আমি এমডি হয়েছি 2010 সালে। তারও আপনার প্রায় 2 দশক আগে থেকে কিন্তু ইসলামী ব্যাংকে তিনি গ্রাহক ছিলেন, পুরনো গ্রাহক। এবং তখন কিন্তু তার মধ্যে ওই ব্যাংকের টাকা মেরে খাওয়া বা ওই ধরনের কোনো দেখি না। অন্য কিছু দুর্বলতা থাকতে পারে, কিন্তু তাকে গ্রাহক হিসেবে দেখেছি যে নিয়মিত লেনদেন করছেন। হঠাৎ করে দেখলাম যে তার মধ্যে পরিবর্তনটা একেবারে অবিশ্বাস্য রকমের পরিবর্তন দ্রুত গতিতে হয়েছে শেষের দিকে এসে, এবং তিনি পাওয়ারফুল হয়ে গেছেন, অত্যন্ত শক্তিশালী। তিনি কথায় কথায়
এমন জায়গার দোহাই দিচ্ছেন যে আমি যদি সেই ঘরে একবার ঢুকতে পারি তাহলে আমাকে কেউ আর কিছু করতে পারবে না। তিনি মাঝে মধ্যে কিন্তু ভয় পাওয়ার মতো কিছু ঘটনা তার ঘটেছে, দুই একটা ঘটনা তার পারিবারিক বা অন্যান্য। সেই ক্ষেত্রে তিনি আমাকে বলেছেন যে আমি যদি একবার গিয়ে আপার কাছে চলে যেতে পারি তাহলে আর আমাকে কেউ কিছু বলতে পারবে না। আচ্ছা, এতটাই শক্তিশালী ছিলেন। এবং পরবর্তীতে দেখলাম ঠিকই আপার দোহাই দিয়ে আমাদের ব্যাংকে চাপ সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে। অথচ এই ভদ্রলোক অতীতে কোনোদিন চাপ সৃষ্টি করা বা এমনকি আমার চেম্বারে আসলেও তিনি কিন্তু মোটামুটি পারমিশন নিয়ে তারপরে আসতেন। কিন্তু সেই ভদ্রলোককে দেখলাম যে হঠাৎ করে তিনি পাওয়ারফুল হয়ে গেছেন এবং পরে তিনি ছড়ি ঘোরানো শুরু করেছেন এবং নাম দিচ্ছেন একই ব্যক্তির, যার ঘরে গিয়ে হাজির হইতে পারলে তিনি সেফ, সেই ব্যক্তির দোহাই দিয়ে তিনি বলছেন যে আমাকে এটা করতে হবে, এটা করতে হবে, এবং আমি এই আপার সাথে আসি বলে আমাকে ইসলামী ব্যাংক থেকে বিনিয়োগ দেওয়া হচ্ছে না, এই ধরনের কথাবার্তা হয়েছে। এটা হলো তার একটা অবস্থা। তো এখন সেই ভদ্রলোক যে আমি দেশের বাইরে থেকে দেখলাম যে প্রথমত আমার ব্যাংকটা দখল হইলো, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কয়েকদিন পরে সোশ্যাল ইসলামী ব্যাংক দখল করলো অক্টোবর মাসে, এবং সেখানকার চেয়ারম্যান এবং সেখানকার এমডির একই পরিণতি হইলো। এই দখলদারিত্বের যে কাজ একটার পর একটা চলছে, এটা অবিশ্বাস্য দ্রুত গতিতে, এবং অ্যান্ড হি ওয়াজ অল পাওয়ারফুল। এখানে কিন্তু আরও কিছু পাওয়ার ছিল, আরও কিছু শক্তি ছিল যারা এই দখলের মধ্যে প্রতিযোগিতা করেছে, কিন্তু প্রতিযোগিতায় কেউ তার সামনে টিকতে পারেনি। এই ধরনের একটা অবস্থা সৃষ্টি করে তিনি সব ব্যাংকেই, আপনি আমি অন্য ব্যাংকের খবর জানবো না কেন, ইসলামী ব্যাংক থেকে বলা হচ্ছে প্রায় 1 লক্ষ কোটি টাকা সেখান থেকে লোপাট করেছে। তিনি সেখানে চেয়ারম্যান ছিলেন না, কোনো কিছু ছিলেন না। সোশ্যাল ইসলামী ব্যাংকের অবস্থায় একই ধরনের। এমনকি তিনি যে সমস্ত অন্যান্য ব্যাংকে কাজ করতেন সেখান থেকে তিনি বিনিয়োগ নিয়েছেন এবং ওই ব্যাংকের চেয়ারম্যানকে আবার তার এখান থেকে বিনিয়োগ দিয়েছেন। এইভাবেও কিন্তু এটা আপনার ক্রস ব্রিডিং এক ধরনের করে কিন্তু তারা টাকা পয়সা লুট করেছেন। আর আমাদের ব্যাংকে তিনি সরাসরি তার নিজের নামে টাকা পয়সা নেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু এখানে সেটা ঘটেছে এমনভাবে, আমি বলবো যে বিশ্বের আপনার গিয়ে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, ব্যাংকিংয়ের জন্মের পর থেকে এযাবৎ এই ধরনের নজিরবিহীন দুর্বৃত্তায়ন, ব্যাংকের টাকা লুটপাটের জন্য যে প্রক্রিয়াগুলো অবলম্বন করা হয়েছে, আমার মোটামুটিভাবে বিশ্বের অনেক বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে বিজনেস ডিপার্টমেন্টে সেখানে আমার ক্লাস করার সুযোগ হয়েছে, অনেকগুলো কেস স্টাডি করার সুযোগ হয়েছে, হার্ভার্ডের মতো জায়গায়, স্ট্যানফোর্ডে, অক্সফোর্ডে, ক্যামব্রিজে। আর কোথাও এই ধরনের কেস নাই যেটা এই সাইফুল আলম মাসুদ সাহেব যে ঘটনা ঘটিয়েছেন আমাদের ব্যাংকিং সেক্টরে। এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে একটা বড় অ্যামাউন্টের টাকা লোপাট হয়েছে। তিনি তার ভৃত্যদেরকে দিয়ে, তার চাকর, তার ড্রাইভার, তার কাছে কেউ হয়তো চাকরির জন্য প্রার্থী হয়ে এসেছে, এদের কাছ থেকে তিনি 1খানা 2খানা কাগজ রেখে দিয়েছেন, এনআইডি কার্ড রেখে দিয়েছেন, 2 কপি ছবি রেখে দিয়েছেন। তারপর দেখা গেলো তাদের নামে 100 কোটি, 200 কোটি, 300 কোটি টাকার বিনিয়োগ তৈরি হয়েছে। এইভাবে হাজার হাজার কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে লোপাট হয়েছে। আপনি বলছিলেন যে এটা সাইফুল আলম মাসুদ মানে দুর্বৃত্তায়নের নজির তৈরি করেছেন, এটি সত্য, কিন্তু যে মেকানিজমের কথা বলছিলেন, এই যে কাজের লোকের নামে ঋণ তৈরি করা, চাকরের নামে ঋণ তৈরি করা, এই মেকানিজমে তো আপনারা যারা ব্যাংকার আছেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বাইরে গিয়ে তো এই মেকানিজম তিনি করতে পারেন নাই। তার মানে ব্যাংকের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং ব্যাংকের একদল কর্মী এতে সম্পৃক্ত হয়েছিল, এটি তো সত্য নাকি? সেগুলো আমরা দেখছি, সেগুলোর ব্যাপারে আমরা ব্যবস্থা নিচ্ছি, এই ব্যাপারে প্রপার ইনভেস্টিগেশন হয়ে যাদেরকে যেখানে পাওয়া যাচ্ছে তাদেরকে স্টকে আনা হচ্ছে এবং ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কিছু ম্যানেজারকে উইথড্র করেছি, তাদের ব্যাপারে ডিউ প্রসেস, আমরা কারোর প্রতি তো নিয়মের বাইরে গিয়ে আমরা কারোর ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে চাই না। নিয়ম মাফিক যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, যদি তিনি নির্দোষ হন তাহলে ছাড়া পেয়ে যাবেন, আর যদি দেখা যায় যে তিনি ডেলিভারেটলি কারোর সাথে সহযোগিতা করেছেন, তার অন্যায় কাজকে তিনি এগিয়ে নিয়েছেন, সেই ক্ষেত্রে তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। ঋণ তো বের করে নিয়েছে, আবার সঙ্গে সঙ্গে এই যে যারা তার সঙ্গে দুর্বৃত্তায়নের সহযোগী ছিল ব্যাংকের কর্মীরা, তাদেরকে অনেকটা বিতাড়িত করছেন। এখানে কি নিয়োগের ক্ষেত্রে, জনবল নিয়োগের ক্ষেত্রে কি অপ্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়েছেন তিনি, বা এমনটা শোনা যায় যে চট্টগ্রামের লোকের জন্য তিনি নিয়োগপত্র ছাপিয়ে ব্যাংক থেকে নিয়ে যেতেন, এরকমটা কি ছিল? দেখেন, চট্টগ্রাম নাম বললে তো আমি যদি কাউকে জিজ্ঞেস করি যে বাড়ি কোথায়, যদি চট্টগ্রাম বাড়ি হয় তিনি একটু সংকুচিত হন। আমার কোনো এলাকার প্রতি কোনো অনুসূয়া নেই, বরং এটা আমি নাজায়েজ মনে করি, হারাম মনে করি যে আপনি কোনো একটা বিশেষ এলাকার লোক, আমার অপছন্দের এলাকা বা পছন্দের এলাকা বলে আমার কাছে কিছু নেই। আমরা এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আমরা নীতিগতভাবে, আমরা যে বোর্ড আছি, আমরা দেখছি যে যারা অনিয়ম করেছেন তাদের ব্যাপারটাকে আমরা দেখছি যে তার প্রতি যতটুকু যেটা ন্যায়পরায়ণতার সাথে যে কাজটি করা যাবে, কারোর প্রতি জুলুম করা হবে না, কাকে কম দেওয়া হবে না বা বেশি দেওয়া হবে না,
এইভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি। যথেষ্ট পরিমাণে, প্রচুর পরিমাণে আমরা অনিয়ম পেয়েছি। আপনার কোনো ধরনের নিয়ম আচার যেগুলো সার্ভিস রুলের মধ্যে আছে এই ব্যাংকের, সেই সার্ভিস রুল অমান্য করে বেশ কিছু রিক্রুটমেন্ট হয়েছে। সেই রিক্রুটমেন্টগুলোকে আমরা দেখছি এবং যোগ্য লোক কারা যথাযথ নিয়মে যারা ব্যাংকে জয়েন করেছেন তাদেরকে আমরা উৎসাহিত করছি। তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা গত 6-7 মাসে আমরা করেছি, যাতে এই লোকগুলো ভালো কন্ট্রিবিউট করতে পারে। আর যারা অনিয়মের মাধ্যমে এসেছে, অনিয়ম করে, তাদের মধ্যে যাদেরকে রাখা যায় আমরা তাদেরকে রাখার ব্যবস্থা করছি, চেষ্টা করছি। আর যারা এই ফোল্ডের মধ্যে আসছেন না, যেমন আমরা অনিয়মের মাধ্যমে যারা এসছে তাদের জন্য আমরা পরীক্ষার ব্যবস্থা করেছি। আমরা বলেছি পরীক্ষা মানে তো হচ্ছে ফিট অ্যান্ড প্রপার কিনা আপনি, সেটা কিন্তু আপনার পেশাতেও, সাংবাদিকতার ক্ষেত্রেও আপনার নিয়মিত পরীক্ষা হওয়া দরকার। আমি আমেরিকা, ইউরোপে দেখেছি একজন ডাক্তার, তিনি বয়স্ক ডাক্তার, তিনি আমাকে বলছেন যে ভাই আমার পরীক্ষা আছে সামনের মাসে। কি পরীক্ষা এই বয়সে? ওনার বয়স প্রায় 70 বছর। তাকে প্রতি বছর পরীক্ষা দিতে হচ্ছে তিনি প্রপার আছেন কিনা, ফিট আছেন কিনা। আমি ইসলামী ব্যাংকে এই ধরনের আপনার পরীক্ষার ব্যবস্থা ছিল, পড়াশোনার ব্যবস্থা ছিল। আপনি নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেকে অগ্রসর করে নেবেন পেশাদারিত্বের দিক থেকে। আমরা যখন এখানে পরীক্ষার কথা বললাম, এখানে একটা গ্রুপ চেষ্টা করলো এটাকে ঠেকানোর জন্য, পরীক্ষা দেবে না। তো আমরা বললাম যে ঠিক আছে, আমরা পরীক্ষাটা তখন স্থগিত করেছি। আচ্ছা, পরীক্ষাটা স্থগিত করেছি এই জন্য যে আমরা চাই যে এমনিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যথেষ্ট পরিমাণে ভালনারেবিলিটি আছে, আমরা এটাকে আর উথাল পাথাল অবস্থা তৈরি করতে চাই না। আমরা বললাম পরীক্ষা দিতে হবে, তবে এই যেই ডেটে পরীক্ষাটা করা হয়েছিল সেই ডেটে পরীক্ষাটা হবে না। তবে তোমাদেরকে মনে করতে হবে যে এই ব্যাংকে কাজ করতে হলে অবশ্যই পরীক্ষা দিয়ে আসতে হবে। পরীক্ষায় যদি তুমি, আমাদের চিন্তা ছিল কাউকে বাদ দেওয়া নয়, পরীক্ষা দিলে আমরা বুঝতে পারবো যে কারা পরীক্ষায় ভালো মতো পাশ করছে। যারা ভালো মতো পাশ করেনি অন্যদেরকে বলবো যে তোমরা পড়াশোনা করে এবং তা তোমাদের যে যোগ্যতার যে ঘাটতি আছে এই ঘাটতিটা পূরণ করে তোমাদেরকে প্রপার করে নাও, সো দ্যাট ইউ ক্যান কন্ট্রিবিউট ইন দি ব্যাংক। তুমি ব্যাংক থেকে বেতন খাবা, একজন বেতন নিচ্ছে 100 ইউনিট সার্ভিস দিচ্ছে, আরেকজন বেতন নিচ্ছে 10 ইউনিট সার্ভিসও দিচ্ছে না, তাহলে এটা এই প্রতিষ্ঠানের প্রতি সুবিচার হলো না। আমরা, আমাদের দায়িত্ব হচ্ছে আমরা জনগণের প্রতিনিধি হিসেবে এই ব্যাংকে আমরা কাজ করছি, কিন্তু ডাইরেক্টর হিসেবে আমরা মালিক পক্ষ বলতে যা বোঝায়, মালিক ডাইরেক্টর আমরা না। আমরা আমাদেরকে সরকার কর্তৃক জনগণের স্বার্থ দেখার জন্য নিয়োজিত পরিচালক হিসেবে আমরা এসেছি। কাজেই আমাদের এই এমপ্লয়ীদের প্রতি আমাদের অবশ্যই দায়িত্ব আছে, তাদের প্রতি সুবিচার করা, এবং ডিপোজিটর্স যারা আছেন তাদের প্রতি সুবিচার করার আমাদের দায়িত্ব। আপনি কিছুটা বলছিলেন যে ব্যাংকিং খাত তো একটি সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে আমি শুরুতে যেটি বলছিলাম যে আমানতকারীদের অনাস্থা রয়েছে, অনেক আমানতকারী টাকা তুলে নিতে চাচ্ছে, যদিও বিকল্প কোনো ব্যবস্থা নাই বলে অনেক আমানতকারী ব্যাংকে টাকা রাখছেন। এই যে ব্যাংকিং খাতে যে আমানতকারীদের যে অনাস্থা তৈরি হলো, এটি কি আদৌ ফিরবে? আর আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এই মুহূর্তে, এটা অত্যন্ত প্রমিনেন্ট, অত্যন্ত পার্টিনেন্ট প্রশ্ন। ব্যাংকিং খাত এই সাম্প্রতিক বছরগুলোতে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা পার্টিকুলার কোনো কয়েকটা ব্যাংক আলাদাভাবে নয়, তবে ব্যাংকিং খাতের মধ্যে কিন্তু দুর্বল ব্যাংক, সবল ব্যাংকের যে কথাটা বলা হয়, এই সবলতার দুর্বলতা কিন্তু কোনো স্থায়ী ব্যাপার না। যেই ব্যাংক এক সময় খুব শক্তিশালী ছিল সেটা পরবর্তীতে দেখা গেল দুর্বল হয়ে গেছে, আবার খুবই দুর্বল হয়ে ধুকে মরছিল, এই ধরনের ব্যাংক আবার সুশাসন কায়েম করে তারা অনেক ভালো অবস্থায় চলে এসছে। আজকে ইসলামী ব্যাংকিংয়ের যে ব্যাংকগুলো, ইসলামী ব্যাংকগুলো বলা যায় যে এর নিয়ে আলোচনা হচ্ছে যে দুর্বল অবস্থায় আছে। এই দুর্বলতা কিন্তু ইসলামী ব্যাংকিং সিস্টেমের ইনহেরেন্ট দুর্বলতার কারণে নয়। ইসলামী ব্যাংকিংয়ের মধ্যে জেনারেলি সাধারণভাবে যে শাসন প্রক্রিয়া ছিল, যে গভর্নেন্স ছিল, সেই গভর্নেন্স ওয়াজ গুড এবং তাদের কন্ট্রিবিউশন ওয়াজ বেটার। বাংলাদেশ ব্যাংকের প্রতিটি ত্রৈমাসিক রিপোর্টে এসছে ইসলামী ব্যাংকগুলো ফাস্টেস্ট রেটে গ্রো করছে এবং সামাজিক কন্ট্রিবিউশন বিভিন্ন এরিয়াতে, যেগুলো আপনার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে মানে বিভিন্ন ইন্ডিকেটরে তারা বেটার পারফর্ম করছে। আর ইসলামী ব্যাংক তো করছিলই, কিন্তু 2016 সাল পর্যন্ত একভাবে গেছে। আমরা ধারণা করছিলাম যে সরকার যদি ওপেন করে দেয়, ইসলামী ব্যাংকিং করার জন্য অনুমতি দেয়, তাহলে গভর্নমেন্টের যে প্রতিশ্রুতি আছে ইন্টারন্যাশনালি, গ্লোবালি আমাদের প্রতিশ্রুতি আছে, আইডিবির চার্টার স্বাক্ষর করার সময় তাজউদ্দিন সাহেব বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে কমিটমেন্ট করেছেন আমাদের দেশের ব্যাংকিং সিস্টেম এন্টায়ারলি ইসলামাইজ করা হবে। তো সেই কমিটমেন্টের দিকে আমরা দ্রুত গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছিলাম। কিন্তু 2016 সালের পরে 2017 সালে এসে যে আঘাত আসলো, এই আঘাতটা শুরু হয়েছে ভেতর থেকে, শুরু হয়েছে 2017 সালে আমরা একটা পরিণতি দেখতে পেলাম। এই আঘাতের ফলে তারপরে গ্র্যাজুয়ালি এই ব্যাংকগুলোর মধ্যে দুর্বৃত্তায়ন হয়েছে। রিক্রুটমেন্টের নামে আপনার কি অন্যায়ভাবে এমন সমস্ত লোকদেরকে রিক্রুট করা হয়েছে যাদের অনেকেরই
যথাযথ মান যে সার্ভিস রুল আছে প্রত্যেকটা ব্যাংকের, এগুলো অনুসরণ করা হয়নি। বাক্স বোঝাই করে আপনার আবেদনপত্র এনে হয়তো কোনো একটা ব্যাংকের গোডাউনে রাখা হয়েছে, এবং মাঝে মধ্যে সেখান থেকে 1000 2000 করে রিলিজ করা হচ্ছে, 3-4টা ব্যাংকের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে তোমরা এদেরকে নিয়ে নাও। এই ধরনের ঘটনা আমাদের চোখের সামনে এসছে, এবং তার থেকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক মুক্ত নয়। এটা শুধুমাত্র ফার্স্ট সিকিউরিটিতে হয়নি, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে হয়েছে, সোশ্যাল ইসলামী ব্যাংকে হয়েছে, গ্লোবাল ইসলামী ব্যাংকে হয়েছে, ইউনিয়ন ব্যাংকে হয়েছে। এখন এটা একটা সমস্যা, এদেরকে হয় ফিট অ্যান্ড প্রপার করার জন্য তারা এগিয়ে আসবে, ব্যাংকগুলো চেষ্টা করবে তাদেরকে ঠিক করার জন্য, আর তারা এগিয়ে না আসলে তারা কিন্তু একটা খারাপ অবস্থার দিকে তাদের ব্যাপারে হয়তো ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে। এটার ব্যাপারে তাদেরকে দায়ী করা চলবে না। আমি যারা কর্মী হিসেবে যারা আছেন তাদেরকে আমি আপনার মাধ্যমেই বলতে চাই যে আমরা তাদের ব্যাপারে সংবেদনশীল। একটি ছেলে একটি পরিবার থেকে এসছে, তার জব হয়েছে এখানে, তিনি যদি নিজেকে যোগ্য প্রমাণ করতে পারেন তাহলে এখানে থাকবেন, তো যোগ্য প্রমাণ করার দায়িত্বটা তার। আমার প্রশ্নটা একটু এভাবে আরেকবার একটু করি যে এখন কিন্তু ব্যাংক বলছে যে দুর্বল ব্যাংকগুলো মার্জার করে একটি বা দুটি শক্তিশালী ব্যাংকে পরিণত করবে। আমরা বিগত দিনে গভর্নরকে দেখেছি যে অনেকটা সামন্তবাদী প্রক্রিয়ায় গ্রামের মেয়েকে যেভাবে বিয়ে দেওয়া হয়, যে সকালবেলা বলা হয় যে আজকে তোমার বিয়ে, ঠিক মার্জার প্রক্রিয়াটা ওই রকম ছিল। আমরা এখন আবার দেখছি যে অনেকটা মনে হচ্ছে যে বল প্রয়োগ করে দুর্বল ব্যাংকগুলোকে মার্জার করা হবে। এই প্রক্রিয়াটাও কি আবার প্রশ্নের মুখে পড়তে পারে আমি কিনা? বর্তমানে এই কথাটা শুনছি, এটা যদিও আমাদের কাছে পুরো পিকচারটা আমাদের সামনে এখনো আসেনি, তবে আমার কাছে মনে হয় না যে আপনি যে দুইটা উদাহরণ দিয়েছেন, বল প্রয়োগ করে কিংবা আপনারা উৎছুরিত বিয়ে, এইভাবে বিষয়টা হচ্ছে বলে মনে হয় না। এটা জানান দেওয়া হয়েছে। তবে আমাকে কেউ কেউ প্রশ্ন করেছেন যে শুধু দুইটা ইসলামী ব্যাংক থাকবে, আমি বলি সম্ভবত না, এটা হবে না। এই জন্য যে ইসলামী ব্যাংকিং তো পুরোটাই ইসলামী ব্যাংক হবে, বাংলাদেশের এন্টায়ার ব্যাংকিং সিস্টেমটাই ইসলামী ব্যাংকিং হবে, এটা হচ্ছে আমি দেখছি সামনের দিকে এটা হয়ে যাবে। তো সেখানে 2-3টা যদি ব্যাংক, বড় ব্যাংক হয় বর্তমানে ইসলামী ব্যাংক, তার বাইরেও ইসলামী ব্যাংক থাকবে, এবং ভবিষ্যতে আরও ইসলামী ব্যাংক আসবে। মনে করুন যে আল আরাফা ব্যাংক, এরা তো অক্ষত অবস্থায় আছে মোটামুটিভাবে তাদের স্বাস্থ্য। তারপর শাহজালাল ইসলামী ব্যাংক অক্ষত অবস্থায় আছে, তারা মার্জারের মধ্যে আসবে বলে আমি মনে করি না। তারপর মনে করেন স্ট্যান্ডার্ড ব্যাংকের ইসলামী ব্যাংকিং, তারা ফুল ফেজেড ইসলামী ব্যাংকিংয়ের ফোল্ডে চলে এসছে, তাদের সিচুয়েশনটা ডিফারেন্ট। এইভাবে আরও নতুন ব্যাংক আসতে পারে, কেউ কেউ প্রক্রিয়াধীন, তারা বর্তমানে চেষ্টা করছে তারা ইসলামী ব্যাংকিং চালু করার জন্য। সো আমি মনে করি যে একটা তো হলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, একটা বড় ব্যাংক, এর বাইরে যদি আরও কয়েকটা ব্যাংক মিলে যদি মনে করা হয় যে এগুলোকে একসাথে করে কোনো একটা প্রক্রিয়া বের করতে হবে, এটা স্বাভাবিক প্রক্রিয়া না। অন্য সময় যেভাবে মার্জার প্রক্রিয়াটা দেখা হয়েছে, এটা না উৎছুরিতর বিয়ে কিংবা না জবরদস্তি, বরং একটা নেহায়েতি প্রয়োজনে এটা যদি হয় তাহলে আমি আশা করতে চাই যে এটা আরেকটা শক্তিশালী ইসলামী ব্যাংক এখানে হবে, এবং ইসলামী ব্যাংকের যারা বর্তমানে গ্রাহক রয়েছেন তারা সেই শক্তিশালী ইসলামী ব্যাংকের, মনে করেন 3টা ব্যাংক মেলানো হলো, এটাকে অবশ্যই একটা শক্তিশালী ইসলামী ব্যাংক করা হবে, এবং এই 3টা ব্যাংকের এই গ্রাহকরা নিরাপদ বোধ করবেন, বিনিয়োগ গ্রাহকরা এবং ডিপোজিটররা। এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি হবে। এই যে আপনি কয়েকটা দুর্বল ব্যাংকের নাম বলছিলেন, এবং যে ব্যাংকগুলো থেকে আসলে বিপুল অর্থ বের করে নেওয়া হয়েছে, তার অনাদায়ী ঋণই এখন বড় অংশ, এই ব্যাংকগুলো যদি অবসায়ন করা হয়, বলা হচ্ছে যে এই যে দুর্বল ব্যাংকগুলো যেগুলো লাইফ সাপোর্টে আছে এগুলোকে আসলে মেরে ফেলতে হবে। এর ডিপোজিটরদের আসলে স্বার্থটা কি? আমি একমত না যে লাইফ সাপোর্টে আছে। ওকে, প্রথমত যেমন আমি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কথা বলি, এটা একটু ডাইরেক্টলি বলতে পারি, আমি যেহেতু এই ব্যাংকের চেয়ারম্যান, এটা লাইফ সাপোর্টে নাই, এটা ভালো অবস্থায় আছে। খারাপ অবস্থা এবং ভালো অবস্থা দুটাকে আপনি দেখতে পারেন। ব্যাংক মানে হচ্ছে জনগণের আস্থা। আমি আপনার মাধ্যমে খবর দিচ্ছি আমাদের জনগণকে যে গত 6 মাসে আমরা 7.5 লক্ষ নতুন ডিপোজিট অ্যাকাউন্ট খুলেছি। একটা ব্যাংকে যদি 6 মাসে 7.5 লক্ষ ডিপোজিট অ্যাকাউন্ট খোলা হয়, তার মানে জনগণের আস্থা এই ব্যাংকের প্রতি আমরা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছি। এবং এই ব্যাংক, যেই ব্যাংক 7 লক্ষ লোককে বা 7.5 লক্ষ লোককে 6 মাসে তার ফোল্ডের মধ্যে নিয়ে আসতে পারে, সেই ব্যাংক মরে যাওয়ার কোনো কারণ নেই। হতে পারে এখান থেকে চুরি, ডাকাতি, দুর্বৃত্তায়ন, যা কিছু বলছেন আপনি, সেটা হয়েছে, এটাকে দেখতে হবে। বাংলাদেশে একটা ব্যাংক যদি কোনো কারণে দুর্বল হয়ে যায়, সেই দুর্বলতার কারণগুলো চিহ্নিত করে এটাকে দুর্বলতাকেও অবসায়ন করতে হবে, ব্যাংকটাকে না। বরং ব্যাংকের যে অবকাঠামো আছে, এটা হচ্ছে একটা আস্থার প্রতীক, এবং আমরা যদি সেই আস্থাটা জনগণের সামনে নিয়ে যেতে পারি, হেন্সফোর্থ গত 6 মাসে এই ব্যাংকে কোনো দুর্বৃত্তায়ন হয়নি, এখানে কোনো অনিয়ম হয়নি, এটা আমি জোর দিয়ে বলছি। কাজেই এখন থেকে এই প্রতিষ্ঠানকে আপনি মেরে ফেলবেন করে, এই প্রতিষ্ঠানের পটেনশিয়ালিটি আছে, এটাকে সামনের দিকে যেতে দেন।
আমার এখানে যা কিছু, আপনি তো একটু আগে বললেন যে সেন্ট্রাল ব্যাংকের চোখের সামনেই ঘটনা ঘটেছে, এই ব্যাংকের ডাকাতি হয়েছে। তো ডাকাতির দায় আমাদেরকে সামাজিকভাবে নিতে হবে, রাষ্ট্রীয়ভাবে নিতে হবে, সরকারকে নিতে হবে, সেন্ট্রাল ব্যাংকে নিতে হবে, এবং সেইটাকে এই যে অংশটা লোপাট হয়ে গেছে এটাকে ওভারকাম করার জন্য ইট উইল টেক টাইম। এই সময়টা দেবেন এবং এই ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে অলরেডি আমি বলছি। আপনি বলছিলেন যে ব্যাংকের ডাকাতিটা আপনারা ঠেকাতে পেরেছেন, হ্যাঁ, অবশ্যই। অনিয়ম হচ্ছে না। এখন অনিয়ম হচ্ছে না। ওকে, গুড। কিন্তু একটি প্রশ্ন খুব আলোচনা হচ্ছে, যে প্রক্রিয়ায় আপনাদেরকে স্বতন্ত্র পরিচালকদেরকে ব্যাংক পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, ধরুন এই ব্যাংকগুলো যদি এখন ব্যবসা করতে পারছে না, বিনিয়োগের সুযোগ নাই, তারল্য নাই, বিনিয়োগ করতে পারছে না, বাংলাদেশ ব্যাংকের বিধিনিষেধ রয়েছে, তো এই ব্যাংকগুলো তো এখন লোকসান করবে। এই লোকসানের দায় দায়িত্ব তো নিতে হবে আসলে যারা শেয়ার হোল্ডার আছেন তাদের। আপনারা তো এই লোকসানের দায় দায়িত্ব নেবেন না, এর কি জবাব আছে? এটা তো খুব প্লেইন জবাব। আপনি যাদেরকে মালিক বলছেন, যারা আপনার গিয়ে বোর্ডে আগে ছিলেন, দুনিয়ার সব দেশে একভাবে বোর্ড হয় না। আচ্ছা, ব্যাংকের শেয়ার হোল্ডারই বোর্ডে ডাইরেক্টর হবেন, এটা কিন্তু দুনিয়ার সব দেশের নিয়ম না। অনেক জায়গা আছে যেখানে ব্যাংকের শেয়ার হোল্ডারদের সাথে ব্যাংকের বোর্ডের কোনো সম্পর্ক নেই। ব্যাংকের বোর্ডে যারা বসেন তাদের দায়িত্ব হচ্ছে গুড গভর্নেন্স এনশিওর করা, এই ব্যাংকের জন্য পলিসি প্রণয়ন করা, এবং ব্যাংকার ম্যানেজমেন্ট যাতে ঠিকঠাক মতো তার কার্যক্রম পরিচালনা করে সেটা এনশিওর করা। আমাদেরকে দেওয়া হয়েছে, আমরা হলাম গিয়ে জনগণের পক্ষ থেকে নিযুক্ত ডাইরেক্টরস। আমরা যদি ভালো পারফর্ম না করি অ্যাজ ডাইরেক্টর, তাহলে আমার ব্যাপারে আমাকে সরিয়ে দিয়ে আরেকজন যোগ্য লোককে দেবে। আমি এখানে পিছন দিকে হেলান দিয়ে তো আমি বসি নাই, আমি সোজা দাঁড়িয়েছি এবং আমি এই ব্যাংকটাকে দাঁড় করানোর জন্য চেষ্টা করছি, আমি এবং আমার কলিগরা। তো তার মানে হচ্ছে জনগণের স্বার্থে সুশাসন যাতে কায়েম হয়। অতীতে বোর্ডের মধ্যে আপনি যাদের কথা বলছেন, শেয়ার হোল্ডারদের মধ্য থেকে যারা নাকি ডাইরেক্টর হয়েছেন, এসালাম তো তাদের মধ্যে একজন, কিংবা আরও যাদেরকে আপনি বিভিন্ন সময়ে দায়ী করছেন ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে, তারা তো শেয়ার হোল্ডারদের ভেতর থেকে এসছেন। এখন আপনার 2011 সালে 2% শেয়ার হোল্ডিংকে নিশ্চিত করা হয়েছে ব্যাংকের ডাইরেক্টর হওয়ার জন্য। ইসলামী ব্যাংকে আমরা দেখেছি যে 25,000 টাকা শেয়ার হোল্ডিং নিয়ে শাহ আব্দুল হান্নান ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ছিলেন। কমোডার আতাউর রহমান লংগেস্ট পিরিয়ড চেয়ারম্যান ছিলেন অনলি 35,000 টাকার শেয়ার নিয়ে। ওনার তো মাত্র 35,000 টাকার শেয়ার নিয়ে আপনি কি মনে করেন যে তিনি তার সময়ে এই ব্যাংকটা উঠে দাঁড়িয়েছে? তার মানে হচ্ছে আমার শেয়ার হোল্ডিংয়ের সাথে ব্যাংকের সুশাসনের কোনোই সম্পর্ক নাই, বরং আমার শেয়ার না থাকার কারণে ডিভিডেন্ড দিতে গিয়ে আমি কোনো অনিয়ম করব না, যাতে নাকি প্রকৃত শেয়ার হোল্ডাররা যতটুকু পাওয়া দরকার ব্যাংকের স্বাস্থ্য অনুযায়ী সেটাই আমি করব। এবং এই ব্যাংকটা যাতে লাভজনকভাবে যদি চলতে পারে, তাহলে বর্তমান বোর্ড বলতে পারবে আমার অ্যাচিভমেন্টটা কী। আমি তো এই পৃথিবীতে এসেছি, আমাকে এবং ব্যাংকিং থেকে সরে গিয়েছিলাম, আমাকে ব্যাংকে দেওয়া হয়েছে। আমার এখন অ্যাচিভমেন্ট হলো একটা ব্যাংক যদি দাঁড় করাইতে পারি। আমার সামনে, আমি আমার নিজের কথাই বলছি, যে জাতির জন্য আমি কিছু কাজ করতে পারছি। আমার যদি কিছু অভিজ্ঞতা আপনি রিকগনাইজ করেন, তাহলে সেই অভিজ্ঞতাটাকে আমি জাতির জন্য কাজে লাগাতে পারছি। তো কাজটাকে ভালোভাবে করার জন্যই তো আমি প্রতিজ্ঞাবদ্ধ। শেষ প্রশ্ন আমার, আপনি ব্যাংকিং খাত থেকে চলে গেছিলেন, আবার ফেরত আসছেন, খুবই ব্যাংকটার জন্য আপনি চেষ্টা করছেন, কিন্তু বাংলাদেশে যদি রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করি, আপনি যেমন ব্যাংকিং খাত না শুধু দেশে থাকতে পারেন, বিদেশে চলে যেতে হয়েছে, তো রাজনৈতিক প্রেক্ষাপট যদি বিবেচনা করি, আপনার কি মনে হয় যে এই যে ব্যাংকের দায়িত্বে আছেন, ব্যাংক লোকসান করবে, এগুলো নিয়ে মামলা মোকদ্দমা হতে পারে, আপনি যদি বেঁচে থাকেন আপনাকে দেশে জেল খাটা লাগতে পারে বা বিদেশে আবার চলে যেতে হওয়া লাগতে পারে, এরকমটি মনে করেন কখনো? আমি একটা হাদিস বলি আপনাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার হাতে গাছের একটা চারা আছে, কালকে কিয়ামত হবে, তবু তুমি গাছের চারাটা লাগাও। আমার হাতে যে কাজগুলো আছে, আমি কিছু ভালো কাজ করার জন্য নিয়ত করেছি। তার মধ্যে এই ব্যাংকিং সেক্টরে যে সেবা দিচ্ছি, এটা আমার ফার্স্ট প্রায়োরিটি না, কয়েকটা প্রায়োরিটির মধ্যে এটা একটা। আরও কিছু কাজ আমি করছি। এখন আমি প্রত্যেকটা কাজই আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি কন্টিনিউ করব। এই নিঃশ্বাস চলে গেলে তারপরে কি হবে, আমাকে কোথায় কবর দেওয়া হবে? আমার দেশের বাইরে কবর হতে পারতো, এখন আশা করছি দেশের ভেতরে কবর হবে, নাও হইতে পারে। হ্যাঁ, এটা নিয়ে কিন্তু আমি ভাবি না। এবং আগামীকাল আমার সাথে কি করা হবে এটা যদি ভাবতাম, তাহলে 2016 সালেই আমি কম্প্রোমাইজ করতাম। 2016 সালে যারা চোখ রাঙাতে পারেন, যাদের আঙ্গুলি হেলনে বাংলাদেশে অনেক কিছু উঠানামা করেছে, আমি তাদের চোখ রেখে কথা বলেছি। আমি তাদের পাঠানো 10 জন লোককে রিক্রুট করি নাই, এবং তাদের অনেক অন্যায় নির্দেশনা আমি অগ্রাহ্য করেছি। আমি ইসলামী ব্যাংকে আরও অনেকদিন থাকতে পারতাম, কিন্তু তারা বুঝেছেন যে এই লোককে দিয়ে হবে না। এখনও আমি ফার্স্ট সিকিউরিটিতে আছি, কালকে কী হবে আমি জানি না। যতক্ষণ আমি আছি, আপনাকে নিশ্চিত করছি ইনশাল্লাহ আই উইল নট বি কম্প্রোমাইজিং।
আপনাকে অনেক কৃতজ্ঞতা আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ এবং এই নাগরিক টিভির সম্মানিত দর্শকদের প্রতি আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং এই নতুন বছরে আপনার বছরটি ভালো কাটুক এবং আমরা সামনের দিকে ভালোভাবে অগ্রসর হই, আমাদের আর্থিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের সাংস্কৃতিক জীবন ক্রমশ সুস্থ হয়ে উঠুক, এই প্রার্থনা করছি। প্রিয় দর্শক, ডিসকাশনের এই পর্ব এখানেই শেষ করছি। আমরা আলোচনায় যেটি গুরুত্বপূর্ণ যে বাংলাদেশের ব্যাংকিং খাতে আসলে কেন্দ্রীয় ব্যাংকের যে ভূমিকা, শাসন তদারকিতে সেখানে দুর্বলতার কথাটি কিন্তু বারবার উঠে এসেছে। আমরা চাই কেন্দ্রীয় ব্যাংক আসলে ব্যাংকিং খাতে শাসন তদারকিতে একেবারে ন্যায়সঙ্গত আচরণ করবে, সেটি আমাদের প্রত্যাশা। আজ এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।